রঞ্জনা দেবী এবং তার স্বামী মনোহর বাবুর বিয়ের প্রায় 10 বছর পর তাদের এক ছেলে সন্তান হয়। এজন্যই তারা অনেক আনন্দিত ছিল। ছেলে হওয়ার পর রঞ্জনা দেবী তার স্বামীকে বলেন, শুনছো, এবার তো আমাদের একবার সাধু বাবার কাছে যেতেই হবে। ওনার আশীর্বাদ আর ওষুধের কারণেই আমরা এতদিন পর সন্তান লাভ করেছি। আমি তোমাকে এটা বলতে বলেছিলাম, আর দেরি করলে চলবে না। আমরা কাল সকাল সকাল ওনার আশ্রমে যাব। তুমি সময় মতো তৈরি হয়ে দেখো। পরের দিন সকালে তারা দুজন স্বামী স্ত্রী সাধু বাবার আশ্রমে যায়। এরপর সাধু বাবার সামনে ছেলেকে শুইয়ে তারা হাত জোড় করে প্রণাম করে বলেন, বাবাজি, আপনার আশীর্বাদে এই চাঁদের মতো ছেলেটা হয়েছে। এখন আপনি একটা নাম রেখে কুষ্টি বানিয়ে দিন। সাধু বাবা ছেলেটিকে দেখে বলেন, তোরা দুজনেই খুব ভাগ্যবান। এই ছেলে তোদের সংসারে অনেক উন্নতি করবে। এর ভবিষ্যৎ খুব উজ্জ্বল। তাই এর নাম দিলাম অপূর্ব। তবে একটা কথা তোদের বলে রাখছি, এই ছেলের কুষ্টিতে 3 বিয়ের যোগ আছে। এ আপনি কি বলছেন বাবাজি? আজকালকার যুগে 3 বিয়ের যুগ, এটা কি করে সম্ভব? সমাজ কি বলবে? ভাগ্যের লেখন কখনোই পাল্টায় না। তুই যদি ভাগ্যের লেখার বিপরীতে যাস তাহলে তোর কোনো কাজই ভালো হবে না, বরং তাতে করে তোর ছেলেরই ক্ষতি হবে। তাই তুই যদি তোর ছেলের ভালো চাস, 21 বছর বয়সেই তোর ছেলের 3টে বিয়ে দিয়ে দিবি। দেরি হলে কিন্তু অমঙ্গল হবে। সাধু বাবার কথা শুনে মনোহর বাবু এবং রঞ্জনা দেবী খুবই চিন্তিত হয়ে পড়েন, কিন্তু তারা বিষয়টিকে মেনে নেন। আসলে তারা অনেক সমস্যার পর তাদের ছেলেকে তাদের জীবনে পেয়েছিল। তাদের বিশ্বাস ছিল যে সাধু বাবার আশীর্বাদের কারণেই তারা তাদের সংসারে এই ছেলেকে পেয়েছে। তাই তারা মনে প্রাণে সাধু বাবাকেই বিশ্বাস করত এবং তিনি যা বলতেন সেই কথাই তারা মানত। এভাবেই সময় কাটতে থাকে। অপূর্ব যখন 21 বছর বয়সে পা দিল, সেদিন রঞ্জনা দেবী একজন ঘটক মশাইকে ডেকে বলেন, আসুন আসুন ঘটক মশাই, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আসলে আমি আমার ছেলের বিয়ে দেব, আর এই জন্যই আমি পাত্রী খুঁজছি। এর এমন কি সমস্যা? আপনাদেরকে দেখে মনে হয় আপনারা খুব ধনী মানুষ, আর আপনার ছেলেও খুব প্রতিষ্ঠিত। আপনার ছেলের যোগ্য পাত্রী আমি 2 দিনের মধ্যে খুঁজে দেব। আসলে ঘটক মশাই, আপনি ব্যাপারটা যতটা সোজা ভাবছেন, ব্যাপারটা ঠিক ততটা সোজা নয়। আমি আপনাকে আমাদের পারিবারিক একটা গোপন কথা বলতে চাই। এই বলে রঞ্জনা দেবী তার ছেলের কুষ্ঠির কথা ঘটক মশাইকে বলে। সবকিছু শুনে ঘটক মশাই বলেন, এ তো মহাবিপদ। আপনার ছেলে একদিনে 3টে মেয়ের সঙ্গে বিয়ে দিতে চান? এটা শুনে কোনো বাবা মাই রাজি হবে না। আমি এই বিষয়টাকে নিয়ে ভেবে দেখেছি ঘটক মশাই। দেখুন, উপরওয়ালা আমাকে যথেষ্ট দিয়েছে। টাকা পয়সা গয়নাগাটি এসব আবার কিছুই চাই না। আমি শুধু আমার ছেলের মঙ্গল চাই, আর এজন্য আমি আমার সাধ্যমতো খরচ করতেও রাজি আছি। দেখুন রঞ্জনা দেবী, আপনি কি বলতে চাইছেন আমি কিছুই বুঝতে পারছি না। আপনি আপনার ছেলের বিয়েতে খরচ করলে কি উপায় বের হবে? তাহলে শুনুন, আপনি একটা গরিব বাড়ির সন্ধান করুন, যাদের টাকা পয়সার খুব প্রয়োজন, আর সে বাড়িতে যেন 3টে মেয়ে থাকে। তারা যদি তাদের 3 মেয়েকে আমার ছেলের সঙ্গে বিয়ে দেয়, তাহলে আমি তাদেরকে অনেক টাকা দেব, যাতে করে মেয়ের বাবা মার বাকি জীবন স্বাচ্ছন্দ্যে কেটে যায় আর কি। রঞ্জনা দেবীর কথা অনুযায়ী ঘটক মশাই গ্রামের বাড়ি বাড়ি খুঁজে মেয়ের সন্ধান করতে থাকে। কয়েকদিনের মধ্যেই একটি বাড়ির সন্ধান মেলে, যেখানে এক পরিবারের 3টি বিবাহ প্রযুক্ত মেয়ে ছিল। সেই বাড়িতে গিয়ে ঘটক মশাই মেয়েগুলির মা স্বপ্না দেবীর সঙ্গে কথা বলেন। দেখুন, এই বিষয় কিন্তু আপনারই লাভ। আপনার বাড়ির একসঙ্গে 3টে মেয়ের বিয়ে হয়ে যাবে, তাও কম টাকা পয়সা ছাড়া। তাছাড়া বিয়ের পর আপনাদের সমস্ত দায়ভারও নিতে রাজি আছে। আপনাদের নতুন বাড়ি গাড়ি সব দেবে। আর কি চাই বলুন? এইসব কথা শুনে স্বপ্না দেবীর মুখে হাসি ফুটে ওঠে। আসলে তিনি একটু লোভী প্রকৃতির মহিলা ছিলেন। তার 2 মেয়ে ছিল সোমা এবং প্রিয়া, এবং তৃতীয় মেয়েটি ছিল তার সতীনের, যার নাম ছিল তরি। এরপর স্বপ্না দেবী ঘটক মশাইকে বিয়ের জন্য মত দেয়। ঘটক মশাই চলে যাওয়ার পর তার 2 মেয়ে সোমা এবং প্রিয়া তার কাছে এসে বলে, এটা কি ধরনের বিয়ে? একটা ছেলের সাথে আমাদের 3 জনের বিয়ে হবে? এটা আমরা কিভাবে মেনে নেব? মা, আমি আর সোমা না হলে অ্যাডজাস্ট করে থেকে যাব, কিন্তু এই তরি, একে আমরা আমাদের সঙ্গে রাখতে পারবো না। তুমি একে কেন আমাদের সঙ্গে বিয়ে দিচ্ছ? দেখ, তোদের মুখ দেখে ঘটক মশাই এই বিয়েতে রাজি হয়নি। ওনার শর্ত ছিল যে এক বাড়িতে 3টে মেয়েই ওই ছেলেকে বিয়ে করবে, আর তার পরিবর্তে আমরা টাকা পাবো। এখন যদি আমি তরির ব্যাপারে না বলি, তাহলে হয়তো টাকাটা হাতছাড়া হয়ে যাবে। এই বলে স্বপ্না দেবী তরির চুল ধরে টেনে বলে, শোনবে, তোর বিয়ে একই বাড়িতে হচ্ছে, সেটা খুব ভালো কথা, কিন্তু একটা কথা মাথায় রাখিস, তুই কখনো আমাদের মেয়ের সমান হতে যাবি না। তুই ওই বাড়িতে একটা চাকরানির মতো থাকবি, আর আমার মেয়েদের দেখাশোনা করবি। খবরদার, যদি বেশি চালাকি করেছিস না, তাহলে মেয়েরে তোর হাড় গোড় ভেঙে দেব। আমাকে ছেড়ে দাও মা,
তোমরা যা বলবে আমি তোমাদের কথা সব শুনবো। আমার এইসব কিছুই চাই না। এরপর স্বপ্না দেবী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। পড়ে গিয়ে তরির হাতে চোট লাগে। আসলে তারা সবসময় তরির সঙ্গে এভাবেই ব্যবহার করতেন। যেহেতু সে তাদের সৎ মেয়ে ছিল, তাই তারা দিনরাত তার উপরে অত্যাচার করত এবং তাকে ঠিক একটি কাজের মেয়ের মতোই রাখত। অত্যাচারের ভয়ে তরি মুখ খুলতেও ভয় পেত। সে সবসময় একটি নিরীহ মেয়ের মতো সব অত্যাচার সহ্য করত। এরপর অপূর্বর সঙ্গে 3 বোনের বিয়ে হয়ে যায়। বিয়ের পর তারা তাদের শ্বশুর বাড়িতে গৃহপ্রবেশ করে। এমন সময় তাদের শাশুড়ি মা রঞ্জনা দেবী 3টি হারের সেট নিয়ে এসে তাদের কাছে বলেন, বৌমা, তোমরা পরপর 3 জন দাঁড়িয়ে যাও। আমি তোমাদেরকে এই সোনার সেট দিয়ে বরণ করতে চাই। আরে বাহ, বাড়িতে ঢুকতে না ঢুকতেই এত ভালো উপহার। বলছি মা, এই হারগুলো কি আসল সোনা দিয়ে তৈরি? হ্যাঁ বৌমা, আসল সোনা দিয়েই তৈরি। একটা হারের সেট 10 লাখ টাকা করে নিয়েছে। এগুলো আমি অনেকদিন থেকে আমার 3 বৌমার জন্য বানিয়ে রেখেছিলাম। এই নাও, এবার তোমরা এগুলো রাখো। এই বলে তিনি 3 জনকে 3টি হারের সেট দিয়ে দেন এবং সেখান থেকে চলে যান। 3 বোনই সেট খুলে দেখে এবং তাদের সেগুলো খুব পছন্দ হয়। ঠিক এমন সময় প্রিয়া তরির হাত থেকে হারের সেটটা ছিনিয়ে নেয় এবং বলে, এই তুই এভাবেই সেটটাকে দেখছিস কেন রে? এটা আমাদের, বুঝলি? কিন্তু দিদি, তোমরাও তো তোমাদের সেট পেয়েছো। মা তো এটা আমাকে দিয়েছেন। বাপরে বাপ, তোর তো দেখছি খুব শখ। দেখ, চুপচাপ সেটটা আমাদেরকে দিয়ে দে, না হলে তোর হাতটা এক্ষুনি ভেঙে দেব। মা তোকে কি বলেছিল তোর মনে নেই বুঝি? তুই আমাদের চাকরানি হয়ে থাকবি। তুই এত তাড়াতাড়ি কথাটা ভুলে গেছিস? এই বলে তারা 2 বোনে তরির হাত ধরে ঘুরিয়ে দেয়, যার ফলে তার খুব ব্যথা করে। সে কাঁদো কাঁদো গলায় বলে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে দিদি। আমার হারের দরকার নেই। আমি আর কখনো এইসব চাইবো না। এই বলে তরি সেদিনকার মতো তার 2 বোনের হাত থেকে রক্ষা পায়। তরির শান্ত স্বভাব এবং সুন্দর আচরণ দেখে অপূর্ব তাকে খুবই বেশি ভালোবাসে। সে তার দিনের বেশিরভাগ সময়টা তরির সঙ্গে কাটাতে পছন্দ করত। এমনই একদিন সে একটি ডায়মন্ড নেকলেস এনে তরিকে দেয় এবং বলে, এই দেখো তরি, ভ্যালেন্টাইন ডেতে তোমার জন্য কি এনেছি দেখো। এটা একটা ডায়মন্ডের নেকলেস। এটা পরলে তোমাকে খুব সুন্দর দেখাবে। তুমি শুধু আমার জন্যই ডায়মন্ড নেকলেস এনেছো? সোমা আর প্রিয়া ওদের জন্য কিছু আনোনি? আমি ওদেরকে হাতে টাকা দিয়ে দেব, ওরা যা ইচ্ছা তাই কিনে নেবে। আজ আমি শোরুমে গিয়ে এই ডায়মন্ডের নেকলেসটা তোমার জন্য কিনে এনেছি। এসো, তোমাকে এটা পরিয়ে দিই। এই বলে অপূর্ব তরিকে সেই ডায়মন্ড নেকলেসটা পরিয়ে দেয়। এদিকে সোমা এবং প্রিয়া আড়াল থেকে সবকিছুই লক্ষ্য করছিল। অপূর্ব সেখান থেকে চলে যাওয়ার পর তারা 2 বোনে তরির কাছে আসে এবং বলে, কি রে, তুই তোর আসল রূপ দেখানো শুরু করে দিয়েছিস? যেভাবে তোর মা আমাদের সংসারে আগুন লাগিয়েছিল, তুইও কি সেই পথেই চলছিস? তুই কি ভেবেছিস তুই আমাদের কাছ থেকে আমাদের স্বামীকে ছিনিয়ে নিবি? এটা আমরা কখনোই হতে দেব না। দিদি, তোমরা এভাবে বলছো কেন? আমি কি করেছি? উনিও তো আমার স্বামী। তরির কথা শুনে সোমা তার গালে এক চড় মারে এবং বলে, তোর তো আজকাল খুব বেশি মুখ চলছে দেখছি। খুব উঠতে শিখে গেছিস না? দাঁড়া, তোর ডানা কাটতে হবে। এই বলে সে তরির গলা থেকে হাড়টি ছিনিয়ে নেয় এবং সেখান থেকে চলে যায়। পরের দিন অপূর্ব তরির গলায় হাড়টি দেখতে না পেয়ে একটু সন্দেহ করে, কিন্তু সে তাকে কিছুই জিজ্ঞাসা করে না। তরি সারাদিন বাড়ির সমস্ত কাজকাম করত এবং স্বামীর প্রয়োজনীয় জিনিসপত্রের খেয়াল রাখত। অন্যদিকে সোমা এবং প্রিয়া দিনরাত টিভি দেখে ঘুরে বেড়িয়ে ও পার্লারে সময় কাটাতো। একদিন অপূর্ব তরির কাছে এসে বলে, আমি কখন থেকে ডাকছি, তুমি আসছো না কেন? এ কি, তুমি এখনো কাজ করে চলেছো? তুমি যদি এইভাবে সারাদিন কাজ করতে থাকো তাহলে আমাকে কে সময় দেবে? আমি কি করব বলো, এত কাজ, তাই করতে করতে দেরি হয়ে যায়। তোমার বাকি 2 বোন তো পায়ের উপর পা তুলে বসে থাকে, ওদেরকে কিছু বলতে পারো না? যাই হোক, আজকে আমি সন্ধ্যায় একটা মুভি প্ল্যান করেছি। তুমি 5টার সময় রেডি থাকবে। আমি অফিস থেকে এসে তোমাকে নিয়ে যাব। অপূর্বের কথা মতো সমস্ত কাজকর্ম শেষ করে তরি ঝটপট রেডি হয়ে নেয় এবং সে সিঁড়ি থেকে নামতে যাচ্ছিল। এমনই সময় সোমা এবং প্রিয়া তাকে খুব জোরে ধাক্কা মারে, যার ফলে তরি ব্যালেন্স ঠিক রাখতে না পেরে সিঁড়ি থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মাথা ফেটে রক্ত বের হতে শুরু করে। কিন্তু তাদের 2 বোনের এটাতেও শান্তি হয় না। তারা নিচে নেমে এসে একটি লাঠি নিয়ে তরিকে খুব মারে। এর ফলে সে অজ্ঞান হয়ে যায়। এরপর তারা 2 বোন সেখান থেকে চুপি চুপি সরে পড়ে। অফিস থেকে ফিরে অপূর্ব তরিকে এমন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে এবং সে সঙ্গে সঙ্গে তরিকে নিয়ে হাসপাতালে যায়। চেকআপের পরে ডাক্তার ম্যাডাম বলেন, দেখুন, এনার শরীরে অনেক আঘাত আছে। সিঁড়ি থেকে পড়ে গেলে এত আঘাত হয় না। আমি চিকিৎসা করে দেখেছি,
এখন এনার সম্পূর্ণ বেড রেস্টের দরকার, আর ওষুধপত্র ঠিক সময় সময় খাওয়াবেন। বাড়ি নিয়ে এসে অপূর্ব তরিকে বলে, তরি, তুমি সত্যি করে বলো তো, তোমার শরীরে এত আঘাত কোথা থেকে লেগেছে? তাছাড়া তুমি সিঁড়ি থেকে পড়লেই বা কি করে? আসলে সিঁড়ি থেকে নামার সময় আমার মাথাটা ঘুরে গিয়েছিল, তাই আমি ব্যালেন্স রাখতে না পেরে পড়ে গেছি। এভাবেই তরি তার দুই বোনের ভয়ে আসল ব্যাপারটা অপূর্বকে বলে না। কিন্তু তরির এরকম উত্তরে অপূর্বর মনে সন্দেহ বাড়তেই থাকে। সে তার বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ চেক করে। ভিডিওতে সে সোমা এবং প্রিয়াকে দেখে ফেলে এবং সমস্ত ব্যাপারটি বুঝতে তার আর বাকি থাকে না। এরপর সে তার মাকে এ ব্যাপারে বলে। সন্ধ্যাবেলা পুরো পরিবার এক জায়গায় হয়। তখন তাদের বাড়িতে পুলিশ আসে এবং অপূর্ব তাদেরকে বলে, ইন্সপেক্টর সাহেব, আপনি এই দুটো মেয়েকে এক্ষুনি অ্যারেস্ট করুন। এরা তরিকে সিঁড়ি থেকে ফেলে মারার চেষ্টা করেছে। অপূর্বের কথা শুনে সোমা এবং প্রিয়া চমকে ওঠে এবং বলে, এ তুমি কি বলছো অপূর্ব? তুমি তরির কথা শুনে ওকে বিশ্বাস করছো? ও সবকিছু বানিয়ে বলেছে, আমরা এসব কিছুই করিনি। তরি, তুই এত বড় মিথ্যা কথা বলতে পারলি? সত্যি করে বল, আমরা তোকে মেরেছি? সবার সামনে বল। না না, এরা আমাকে মারেনি, এরা আমাকে কিছুই করেনি। আসলে আমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। চুপ করো তোমরা সবাই। কে সত্য বলছে আর কে মিথ্যে বলছে এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। এই বলে অপূর্ব সবার সামনেই সিসিটিভি ফুটেজ অন করে, যাতে পরিষ্কারভাবে দেখা যায় যে তারা দুই বোনে ইচ্ছে করে তরিকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে দেয়। এবং শুধু তাই নয়, এরপর তারা লাঠি দিয়ে আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর তাদের আর সাফাই দেওয়ার মতো কিছুই ছিল না। সবকিছু দেখে পুলিশ তাদের দুই বোনকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এভাবেই সোমা এবং প্রিয়া তাদের কৃতকর্মের জন্য শাস্তি পায়। অন্যদিকে তরি তার সরলতা এবং সততার জন্য অপূর্বের মনে জায়গা করে ফেলে এবং তারা সারা জীবন সুখে শান্তিতে বসবাস করতে থাকে। মনীষা তার বাবা বিক্রম বাবু এবং মা কাবেরী দেবীর সঙ্গে হাঁসখালি নামক গ্রামে বাস করত। মনীষা ছোট থেকে একটু পেটুক স্বভাবের মেয়ে ছিল। সবসময় সে খালি খাই খাই করত। এমনই একদিন, মা, তোমাকে কত করে বলেছি এই ছোট থালায় আমাকে খেতে দেবে না? এইটুকু ভাত খেয়ে আমার হয় না। তোমাকে বলেছিলাম না আমার জন্য একটা বাহুবলী থালা কিনবে? হ্যাঁ রে, তোকে তো প্লেট ভর্তি করে ভাত দিয়েছি, তাও বলছি সেইটুকু ভাত? এই ভাতটা আমি আর তোর বাবা দুজনে খাই, সেই জায়গায় তোকে একাকেই সেই ভাত দিয়েছি, তাতেও তোর হচ্ছে না? মনীষা, শরীরে যতটুকু প্রয়োজন ততটুকুই খাওয়া ভালো, তার অধিক খেলে মা শরীর খারাপ করবে। তোমরা না সবসময় আমার খাবার খাওয়া নিয়ে খোঁটা দাও। একটু শান্তিতে খেতেও দেবে না নাকি? তোমাদের কাছ থেকে তো কিছুই চাইনি, শুধু বলেছি আমাকে একটা বাহুবলী থালা কিনে দিতে, সেটাও কিনে দিচ্ছ না। দেখ মনীষা, তোর এই কাণ্ড কারখানার কথা যদি আশপাশের লোকজন জানে তাহলে হাসবে শুনলে। তুই বড় হয়ে গেছিস মা, দুদিন পরে তোর বিয়ে দিতে হবে। না না না, এইসব আমি বাহুবলী থালা টালা বানিয়ে দিতে পারবো না। দেখো মা, আমি এইসব জিনিস নিয়ে একদম ঝামেলা করতে পছন্দ করি না। তুমি আমাকে বাহুবলী থালা বানিয়ে দেবে, হ্যাঁ কি না বলো? যদি না পারো বলে দাও, আমি আমার ঠিক ব্যবস্থা করে নেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর এসব নিয়ে ঝামেলা করতে হবে না, আমি তোর বাহুবলী থালার ব্যবস্থা করছি। এই বলে বিক্রমবাবু মনীষার জন্য একটি বাহুবলী থালার অর্ডার দেয় এবং কয়েকদিনের মধ্যে সেই থালা বাড়িতে চলে আসে, যেটা দেখে মনীষা খুবই খুশি হয়ে যায়। এরপর থেকে মনীষা বাহুবলী থালাতেই খাবার খেতে থাকে। এভাবেই দিন অতিক্রম হয়। এরপর মনীষার সম্বন্ধ করে অর্জুন নামের একটি ছেলের সঙ্গে বিয়ে হয়ে যায়। অর্জুন তার মা অঞ্জনা দেবীকে নিয়ে শিউলিপুর গ্রামে বসবাস করত। এরপর মনীষা অঞ্জনা দেবীর বাড়ির বৌমা হয়ে আসে। অঞ্জনা দেবী ছিলেন খুবই কিপটে স্বভাবের। তিনি সবকিছু বুঝে শুনে খরচ করতেন। বিয়ের পরের দিন সকালে মনীষা অঞ্জনা দেবীকে বলেন, মা, আজ আমার শ্বশুর বাড়িতে প্রথম রান্না। আমি কি কি রান্না করব আমাকে একটু বলে দিন। আজ তো অনেক কিছুই রান্না করতে হবে, আর বেশি সময়ও লাগবে, সেই জন্য আগে থেকে আমি রান্নাটা শুরু করতে চাইছি। কি রান্না? না 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 না, ওসব আমাদের বাড়িতে প্রথম রান্না টান্না কিছুই হয় না। আর আজকে তো রান্না করার কোনো প্রয়োজনই নেই, কালকে বিয়ে বাড়ির সব খাবার রয়ে গেছে, ওগুলোই সব খাওয়া হবে। অঞ্জনা দেবীর কথা শুনে মনীষা একটু অবাক হয়ে যায়। এরপর সে মনে মনে ভাবে, এ কি মুশকিলে পড়লাম রে বাবা। ভাবলাম শ্বশুর বাড়িতে গিয়ে নিজের হাতে ভালো মন্দ রান্না করে খাবো, এখন তো আমার শাশুড়ি মা বলছে রান্নাই হবে না। যাকগে, কদিন আর রান্না হবে না, কাল থেকে আমি আমার মতন করে রান্না করে খাওয়া দাওয়া করব। এভাবেই দেখতে দেখতে সেদিনটা কেটে যায়। পরের দিন সকালে আবার মনীষা তার শাশুড়ি মার কাছে গিয়ে বলে, মা, আজকে কি রান্না হবে? ভাবছিলাম আজকে একটু ফ্রাইড রাইস, মটন কষা, চিকেন রেজালা, পটল চিংড়ি ডিমের কারি বানাবো। এ তুমি কি বলছো? এটা বাড়ির রান্না হবে নাকি বিয়ে বাড়ির রান্না? এই তো কজন মানুষ আমরা,
এত কিছু রান্না করে কি হবে শুনি? কদিন থেকেই বিয়ে বাড়ির খাবার দাবার খাওয়া হচ্ছে, ওসব কিছু রান্না করতে হবে না। আজকে বরং আলু ভাতের ডাল করো। আচ্ছা, এই তো মুশকিলে পড়লাম। শাশুড়ি মা তো বেশ ভালোই কিপটে আছে, মোটে আমাকে কিছু রান্না করতে দিচ্ছে না। কোথায় ভাবলাম একটু ভালো মন্দ খাবার খাবো, তা নয়, বলে আলু ভাতে ডাল করো। কি হলো বৌমা, কি ভাবছো এত মনে মনে? উল্টো পাল্টা খাবার দাবার খেলে পেট খারাপ করবে। এখন সপ্তাহখানিক হালকা হালকা খাবার খাওয়াই ভালো। আচ্ছা ঠিক আছে মা, তবে চাল ডাল আলু পেঁয়াজ সব কোথায় আছে রান্নাঘরে বলুন আমাকে, আমি বার করে রান্নাটা বসিয়ে দিই। ওই সব কিছু রান্নাঘরে কোথাও পাবে না, ওসব আমার আলমারিতে রাখা রয়েছে। আমার সাথে আমার ঘরে এসো, আমি তোমাকে বার করে দিচ্ছি। ও মা, এ আবার কি কথা? আলমারিতে লোকের জামা কাপড় থাকে শুনেছি, শাশুড়ি মা আবার আলমারিতে দোকান সাথে তুলে রেখেছে। ইনি কোন ধরনের মানুষ বাবু, আমি কিছুই বুঝতে পারছি না। এই বলে মনীষা অঞ্জনা দেবীর পিছু পিছু যায়। এরপর অঞ্জনা দেবী 2 কাপ চাল, আধ কাপ ডাল এবং একটা ছোট আলু দেন। যেটা দেখে মনীষা বলে, মা আপনি কি আমাদের বাড়ির জন্য আমাকে রান্না করতে দিচ্ছেন, নাকি খেলাকুটি রান্না করতে দিচ্ছেন? এই সামান্য জিনিসে কি হবে শুনি? শোনো বৌমা, এখন বাজারে যা অবস্থা, ঠিকঠাক বুঝে সুঝে না চললে একদিন না খেয়ে আমাদেরকে দিন কাটাতে হবে। যা দিয়েছি আমি সব বুঝে শুনেই দিয়েছি, যাও গিয়ে ঝটপট রান্নাটা বসিয়ে ফেলো। অঞ্জনা দেবীর কথায় মনীষার মনে মনে একটু রাগ হয়, কিন্তু সে কিছু না বলেই সেখান থেকে বেরিয়ে আসে। এরপর সেই সব জিনিসপত্র নিয়ে মনীষা রান্না করতে শুরু করে দেয়। রান্না কমপ্লিট হলে খাবারের পরিমাণ দেখে মনীষা মনে মনে বলে, আমি কোথায় এসে পড়লাম? বাবার বাড়িতে আমার জন্য বাহুবলী থালা রাখা ছিল, আর এখানে এই সামান্য পরিমাণের খাবার, তাও আবার 3 জনে ভাগ করে খেতে হবে। এরকম ভাবে চলতে থাকলে যে আমি একদিন অসুস্থ হয়ে পড়বো। এভাবেই দিনের পর দিন অঞ্জনা দেবীর দেওয়া রেশন দিয়েই তাদের পরিবারের রান্না হতো। এমনই একদিন মনীষা অর্জুনকে বলে, আচ্ছা অর্জুন, তুমি তো একটা ভালো কোম্পানিতেই চাকরি করো বলে আমি জানি, আর তোমাদের টাকা পয়সার কোনো অভাবও নেই, তাহলে মা এত কিপটেমু কেন দেখান? এত অল্প পরিমাণের খাবার খেলে সকলেরই শরীর খারাপ হয়ে যাবে। মনীষা, এইভাবে তো আমাদের অভ্যাস হয়ে গিয়েছে। সেই ছোট থেকে আমরা এইভাবে খাওয়া দাওয়া করে আসছি। দেখবে তুমিও থাকতে থাকতে তোমারও অভ্যাস হয়ে যাবে। আর একটা মানুষ কত করেই বা খাবে? এখন আমি তোমাকে কি করে বলি যে আমরা 3 জনে যে খাবারটা খাই সেটা আমার একা খেয়েও কম পড়ে যাবে? আমি বাহুবলী থালাতে খাবার খেয়ে অভ্যস্ত। তুমি চিন্তা করো না মনীষা, তুমি এখন নতুন তো, তাই জন্য তোমার এখন এইরকম লাগছে। মাসখানেক পর দেখবে তোমারও অভ্যাস হয়ে যাবে। কিন্তু অর্জুন, রোজ রোজ এই একই খাবার খেতে ভালো লাগে বলো? সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন আমরা ডাল আলু ভাতে খাই, আর 1-2 দিন একটু সবজি। মাছ মাংসের তো কোনো প্রশ্নই নেই। দেখো মনীষা, মায়ের রুটিন অনুযায়ী চলি বলে আমাদের শরীর দেখো এখনো ফিট আছে। আস্তে আস্তে দেখবে তুমিও এইসব শিখে যাবে, চিন্তা করো না। অর্জুন এভাবে বললে মনীষারও আর কিছু বলার থাকে না। এরপর সে মনে মনে সবসময় ভাবতে থাকে, মা বাবা, তোমরা কেন আমাকে এরকম দেখে বিয়ে দিলে বলো? আমি একটু খেতে ভালোবাসতাম, আর তো কিছুই আমার চায় না। একটু ভালো মন্দ খেতে চাই, হ্যাঁ একটু পরিমাণে হয়তো বেশি খাই, কিন্তু এখানে আসার পর থেকে তো আমার খাওয়া দাওয়া সবই উঠে গেছে। মনীষা এভাবেই মনে মনে ভাবতে থাকে। এমনই সময় বিক্রমবাবু মনীষাকে ফোন করেন। হ্যালো মনীষা, কেমন আছিস মা? তোর শাশুড়ি মা, জামাই সবাই ভালো আছে তো? হ্যাঁ বাবা, ওই আছি আর কি। কেন রে মা, কি হলো? আর তোর মনটা এরকম মরা মরা কেন? সবকিছু ঠিকঠাক আছে তো? নতুন জায়গায় সেরকম কিছু প্রবলেম হচ্ছে না তো? বাবা তোমাকে আর কি বলবো বলো? এই বলে মনীষা তার বাবাকে সমস্ত কথা খুলে বলে, যেটা শুনে বিক্রমবাবু বলেন, আচ্ছা এরকম ব্যাপার, দাঁড়া তাহলে ওদেরকে একটু জব্দ করতে হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এক কাজ কর, তোরা সবাই মিলে এখানে ঘুরতে আয়, তারপরেই দেখবি ওদেরকে কিরকম জব্দ করতে হয়। এই বলে বিক্রমবাবু ফোন রেখে দেন। এরপর মনীষা অঞ্জনা দেবী এবং অর্জুনকে তার বাবার বাড়িতে যাওয়ার জন্য বলে। এরপর তারা সকলেই যাওয়ার জন্য রাজি হয়ে যায়। বিক্রমবাবুর কথা মতো মনীষা তার শাশুড়ি এবং স্বামীকে নিয়ে পরের দিন সকালে বাবার বাড়িতে গিয়ে উপস্থিত হয়। বিক্রমবাবু নিজের পরিকল্পনা অনুযায়ী মেয়ে জামাই এবং বেয়ানের জন্য বিশাল আয়োজন করেন, যা দেখে অঞ্জনা দেবী এবং অর্জুন চমকে যায়। সাথে মনীষার জন্য বাহুবলী থালাতে করে খাবার দেয়। এরপর মনীষা প্রাণ ভরে খাবার খেতে থাকে, যা দেখে অঞ্জনা দেবী অর্জুনকে বলে, হ্যাঁ রে অর্জুন, বৌমা একা এত খাবার কি করে খাবে? বৌমার পেট না জ্বালা? বৌমা একা যা খাবার খাচ্ছে এ তো আমাদের 1 বছরের খাবার। হ্যাঁ মা, তাই তো দেখছি। মা আমার শ্বশুরমশাই বেশ খাবার দাবারের আয়োজন করেছে বলো। হ্যাঁ রে, তাই তো দেখছি। চলো একদিন আমরাও খেয়ে নিই, সেই তো বাড়িতে সবসময় ডাল আলু ভাতে খাই। এরপর অঞ্জনা দেবী এবং অর্জুনও পেট ভরে হরেক রকমের খাবার খেতে থাকে।
খাওয়া দাওয়া শেষে অঞ্জনা দেবী অর্জুনকে বলেন, হ্যাঁ রে অর্জুন, লোভে পড়ে তো খেয়ে নিলাম, এখন যেন পেটটা আমার কেমন হচ্ছে, মনে হয় এক্ষুনি পটি করতে যেতে হবে। আমার পেটটা কিরকম গুলোচ্ছে, আমার খুব জোরে পটিও পাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, আমি আগে পটিটা করে আসি। এই বলে অর্জুন তড়িঘড়ি করে বাথরুমের দিকে দৌড়ায়। এরপর অঞ্জনা দেবীও পেট কামড়ে বসে থাকেন। অর্জুন বাথরুম থেকে বেরোতে না বেরোতেই অঞ্জনা দেবী বাথরুমের দিকে দৌড় দেন। এভাবেই একজন বেরোলে আরেকজন ঢোকে। তাদের পেটের অবস্থা খারাপ দেখে বিক্রমবাবু ডাক্তারকে ফোন করেন। ডাক্তারবাবু এসে অঞ্জনা দেবী এবং অর্জুনকে ওষুধ দেন এবং বলেন, আসলে আপনাদের লিভার ফাংশন অনেক ড্যামেজ হয়ে গিয়েছে, তাই জন্যই তো আপনাদের এই তেল মশলা খাবার আর সহ্য হচ্ছে না। আপনারা মনে হচ্ছে এরকম মশলাযুক্ত খাবার একেবারেই খান না। আপনি ঠিকই বলেছেন ডাক্তারবাবু। আমার শ্বশুর বাড়িতে সপ্তাহের 5 দিন আমরা আলু ভাতের ডাল খাই, মাছ মাংস হয় না বললেই চলে। আসলে আমার শাশুড়ি মায়ের ধারণা এতে নাকি শরীর ভালো থাকে। না অঞ্জনা দেবী, আপনাদের এটা পুরো ভুল ধারণা। এরকম ভাবে চলতে থাকলে বছর খানেকের মধ্যেই আপনাদের লিভারের সহ্য ক্ষমতা হারিয়ে যেতে পারে, যার ফলে আপনাদের কোনো রকমই তেল মশলা খাবার হজম হবে না। এতে করে আপনাদেরই ক্ষতি। এখনো সময় আছে, থাকতে থাকতে নিজেদের খাবার দাবার একটু পরিবর্তন করুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এবার থেকে আমি আর এরকম রুটিন ফলো করব না, সব ধরনের খাবার খাবো। অঞ্জনা দেবীর কথা শুনে সকলেই খুশি হয়ে যায়, বিশেষ করে মনীষার তো খুশির ঠিকানাই থাকে না। এরপর ডাক্তারবাবু সেখান থেকে চলে গেলে অঞ্জনা দেবী আরো বলেন, বৌমা, আমি দেখলাম তুমি একটা বড় থালাতে এত খাবার খাচ্ছ। হ্যাঁ মা, আসলে আমি একটু খেতে পছন্দ করি, আমার ওই অল্প খাবার খেয়ে হয় না। আমি আমার বাবার বাড়িতে এই বাহুবলী থালাতে করেই খাবার খেতাম। বৌমা, আমাকে তুমি ক্ষমা করে দাও, আসলে আমি সত্যি অনেক ভুল করে এসেছি। আমার জন্য তোমারও অনেক অসুবিধা হয়েছে। এখন থেকে তুমি তোমার মতো করেই খাওয়া দাওয়া করবে। এরপর তারা বাড়ি চলে আসে। এখন মনীষা নিজের মনের মতো করেই রান্না বান্না করত, আর আস্তে আস্তে অঞ্জনা দেবী এবং অর্জুনকেও মশলাযুক্ত খাবার খাওয়ানোর অভ্যেস করিয়ে দেয় এবং নিজে বাহুবলী থালাতে করে আবার আগের মতো করে খাবার খেতে থাকে।